ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন তার বৈধতা থাকে কিনা, যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনার এসে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি। নো, আপনার সংবিধানের দোহাই দেন। তাই আমি বলতেছি, সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে, কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়ে 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতিতে যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলেই এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না, তার মানে যা কিছু মানছে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে। 31 দফা যেটা, সেটা হলো দলীয় ম্যানিফেস্টো। এটা বাংলাদেশের 100% জনগণের নয়, 100% জনগণের ম্যানিফেস্টো হইল গণভোট। ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনের 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জানাব রাজ্জাকে, যদি আপনি একটু আপনার মতামত ব্যক্ত করেন যে এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান, এবং আবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া, এই দুটো বিষয় কি একটু সাংঘর্ষিক কিনা? দুটি বিষয়কে আপনি কীভাবে দেখেন? বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা নির্বাচনমুখী, মানে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর থেকে ফ্রম ডে 1 সবাই নির্বাচনমুখী। জি, সবাই নির্বাচনমুখী, সবাই গণতান্ত্রিক, এবং সবাই সংবিধানকে গুরুত্ব দেয়, ইত্যাদি ইত্যাদি আলোচনাটা আমরা শুনছি। এবং সেখানে সংস্কার পরিষদ হইল, রাজনৈতিক দল 7-8 মাস ইয়ে করলো, শেষ পর্যন্ত চলে গেল একটা গণভোটে, অবশেষে আমরা একটা নির্বাচন পাইলাম। যে সরকারটা চলে গেল 18 মাস থেকে, সেটা কোনো সরকার নয়, এই কারণে সে কোনো রাজনৈতিক সরকার না, তাকে একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে নিয়োগ দিছে। এবং এই ধরনের সরকার যখন হয়, কিংবা সামরিক শাসন যখন হয়, কিংবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, বা বিশেষ পরিস্থিতির সরকার থাকে যারা নির্বাচিত নয়, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্রশাসক নিয়োগ করে বিভিন্ন জায়গায়। জি। এবং ইউনূস সাহেব এসে কিন্তু সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, কাউন্সিলর সব বাতিল করে উনি প্রশাসক নিয়োগ দিছে, এবং সিটি কর্পোরেশন অফিসার দ্বারা কাউন্সিলরের কাজটাও চালাই আসতেছিল। এই সরকার, আবারও বলছি, নির্বাচনের জন্য দীর্ঘ 18 মাস তাদের শুধু নির্বাচন, তাহলে তারা তো নির্বাচিত সরকারের ক্ষমতায় বসলো, এবং সে খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে আপনি দেখেন 6টা সিটি কর্পোরেশনে পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দিলেন। তারপরে ওদের বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ দিয়েছেন, কাকে দিছে নাম বলার দরকার নেই, তারা দিছেন। এবং সব জায়গায় বসাইছেন কিন্তু ওনারা দলীয় লোক, তাদের দলের নেতা যারা, তাদেরকে বসাইছেন। পত্রিকা অলরেডি আসে না, এখানে কি আপনি প্রত্যাশা করেন যে অন্য দলের লোক তারা বসাবে? নট দ্যাট, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, আপনি যখন দলীয় লোকের বসাবেন, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে প্রশাসক নিয়োগ হয় আমলা থেকে। আচ্ছা, সাধারণত। আচ্ছা। কিন্তু আপনি দলীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়া আপনি দলীয় লোক বসাচ্ছেন। তো দলীয় লোক যখন আপনি বসাবেন, আপনার তো নির্বাচন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? নির্বাচনের মাধ্যমে প্রক্রিয়া হইলে আপনি যে 6 জনকে বসাইছেন, সেই 6 জনই যে নির্বাচিত হবে ভোটে, তার তো কোনো গ্যারান্টি নাই, কেউ তো পরাজিত হতে পারে। তাহলে আপনি যে বসাই দিতেছেন, তাহলে তো আপনি নির্বাচনকে এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনকে এড়িয়ে আপনি দলীয় ব্যক্তিদেরকে বসাচ্ছেন। এখানে তো দলীয় লোক বসলে নির্বাচনের মাধ্যমে বসবে।
আপনার কোনো উপায় নাই, আপনি এইভাবে বসাইতে পারেন না। আর যেহেতু প্রশাসক অলরেডি ওই সরকার বসাই গেছিল, সেক্ষেত্রে আপনি যদি 2 মাস 3 মাস 4 মাস পরেও নির্বাচন দেন, ওই প্রশাসক কিন্তু চালাইতে পারত। এবং ওই প্রশাসক কি কারো পক্ষপাতিত্ব করবেন না? তর্কের খাতিরে বলছি, ধরা যাক কথা আছে যে ওই সরকারের মানে প্রিয় লোকদেরকে বসাইছে, কিংবা এনসিপিকে প্রেফার করে এই ধরনের লোক প্রশাসক নিয়োগ করছে, কিংবা আসিফ মাহমুদ ছিল এটার ভিতরে। কিন্তু যখনই ক্ষমতায় পালাবদল হয়ে গেল, তখন কিন্তু ওই লোকগুলা থরথর করে কাঁপবে, এটাই স্বাভাবিক। যারা প্রশাসক, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, বরং তারা প্রশাসক থাকলে এই সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, ততদিন পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তারা থরথর করে কাঁপত, অর্থাৎ কাজগুলো ভালো হতো। কিন্তু আপনি যখন দলীয় লোককে বসায় দিলেন, তখন কিন্তু সরকারকে দলীয় লোক এত কেয়ার করে না, কারণ প্রত্যেকের মর্যাদা তো একটা লেভেলের। একটা মেয়রের মর্যাদা মন্ত্রী লেভেলের, প্রতিমন্ত্রী বা মন্ত্রী লেভেলের। সুতরাং দলীয় লোক যখন বসায়, তখন আমরা বাইরে থেকে দেখি মন্ত্রী, মেয়র, কিন্তু তারা যখন এক টেবিলে বসে আড্ডা মারে, তখন মনে হয় যে 5 জন বন্ধু আড্ডা মারে। আপনি দেখবেন 5 জন এসপি যদি এক জায়গায় বসে একই কোর্স মেয়েদের আড্ডা মারে, তখন মনে হয় না এসপি, মানে স্কুল ফ্রেন্ড আড্ডা মারতেছে। বিষয়গুলো এইরকম। তো আপনি যখন এদেরকে নিয়োগ দিয়ে দিলেন, তখন তারা পরিষ্কার আপনার লোক হলো। নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিতে, আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হলে সবাই জিতে যাবে? এরা না, সেই নিশ্চয়তা না। কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন, তাহলে তো অপোজিশন লোক আছে, এবং তারা তো 31% ভোট পেয়েছে। জি, এই যে যারা 11 দলীয় জোট 31% ভোট পেয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, এবং আপনিও নিশ্চিত না যে আপনার লোক জিতবে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে, কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়েছে বলে মনে হয়। কেননা 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতি যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান, তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলেই এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। এবং আমার কাছে মনেই হয় যে এদেরকে বসানো হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে, যে যাতে তারা নির্বাচনের প্রশ্ন যদি আসে নিশ্চিত হওয়ার জন্য। তা না হলে আমি কোনো যুক্তি দেখি না, এবং এই গণতান্ত্রিক সরকারের সাথে কোনোভাবেই এটা মানায় না। কারণ আপনার নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন নিয়ে আপনার কথা। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আপনি প্রস্তুতি নেন না, আপনি 3 মাস পরে করেন। আপনার এখনই নিয়োগ দিতে হইলো কেন? যদি মনে করেন ইউনূস সরকার যাদের এখনই নিয়োগ না দিয়ে যেই প্রশাসকরা ছিলেন, তারা আগের সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ মানুষ, অথবা যে আপনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের মতো করে বসিয়েছিলেন এবং তাদের নামে বিতর্কও ছিল। তাদেরকে রেখেই আপনি বলছিলেন তাদেরকে রেখেই এই সরকার চালাতে। না 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 না, তাদেরকে যদি নাও রাখেন, আমি কিন্তু বলেছি সরকার যখন বদল হয়ে গেল, তারা যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, ওই প্রশাসন কিন্তু থরথর করে কাঁপবে। জি, সেই কারণে আমি বলছি তাদেরকে রাখতে পারতেন। আর যদি মনে করেন না তাও রাখবেন না, তাহলে আপনি প্রশাসক নিয়োগ দিলে সাধারণত আপনার আমলাদের ভিতর থেকে দেয়া হয়। জি। আর 2 হচ্ছে, আপনি আবার কমিশনার চিন্তা করেন, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, এগুলো যে চিন্তা করেন, অনেক কাজ আছে যেগুলো তারা করে, ওই পর্যন্ত মেয়রদের কাজ না। সেই জায়গাগুলো তো বসে আছে এখনো। আচ্ছা, সেই জায়গাগুলো আপনি কি করবেন? সেই জায়গাগুলো কি আপনি নির্বাচন করবেন? তাহলে যদি সেটা, তার মানে হচ্ছে আপনি যদি এই আসনগুলায় মেয়র বসাই দিয়ে আপনি যদি মনে করেন মাঠের কাজটা করবেন, যেখানে আপনার পরিকল্পনা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, সেটা কি এনশিওর করতে চাচ্ছেন কিনা? তার গণতান্ত্রিক সরকারের এটা কোনোভাবেই মানায় না।
কারণ আপনার দীর্ঘ দেড় বছর শুধুই নির্বাচনে বিশ্বাসী বারবার বলেছেন, সেই নির্বাচনে বিশ্বাসী হয়ে আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর প্রশাসক নিয়োগ, এবং সেটা আপনার দলীয় লোক, এই দলীয় লোক নিয়োগ দিয়েছেন শুধুমাত্র আপনার প্লট তৈরি করার জন্য। যেই ব্লেমগুলো ছিল ওই আসিফ মাহমুদকে নিয়ে, তারা যখন হয়েছিল যে তারাও প্লট তৈরি করতেছে, এবং স্থানীয় নির্বাচনের কথা তারা যখন আগে বলছে তখন তারা বলছে যে ক্ষমতায় থেকে তারা প্লট তৈরি করে তারপরে এটা করবে। তা আমি এটা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। 2 নম্বর, 31% ভোট পাওয়া বিরোধী দলকে আপনি পুরা এড়ায় গিয়া আপনি আপনার দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। দলীয় লোক নিয়োগ না দিতেন তাহলে এক কথা, আপনি দলীয় লোক নিয়োগ দিচ্ছেন, তাহলে আপনার নির্বাচনের মাধ্যমেই দলীয় লোক নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এত স্যাক্রিফাইস এবং একটা পুরো জিনিসটা ভেঙে চুরে একটা নতুন কাঠামো তৈরির মধ্য দিয়ে এক রকমের হযবরল ছিল, সেটা পরিষ্কার। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার একমত হয়ে তারা কিন্তু এই জিনিসটা অন্তর্বর্তী সরকারের গঠনটা এইভাবে করলো, যেভাবে হোক বিতর্ক ছিল। কিন্তু সেই জায়গায় নতুন করে এই বিতর্ক মানে এই গণভোট নিয়ে একই সাথে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক তোলার সুযোগ নতুন করে কি তৈরি, মানে প্লট রেডি কিনা? আসলে দেশটা একটা তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন। স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হয়েছে বলে আজকে নির্বাচন হয়েছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন জুলাই অভ্যুত্থান কে করছে? এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার এস্টাবলিশ করে দিয়েছে জুলাই অভ্যুত্থান শুধুই ছাত্ররা করছে। কারণ প্রেসিডেন্ট কি বলছে সাক্ষাৎকারে, কি বলছে? যে বিএনপি আমাকে সহযোগিতা করছে, মানে তা না হলে সে ক্ষমতা থাকতে পারতো না। তার সাথে 3 বাহিনী তাকে সহযোগিতা করছে, পরিষ্কার করছে। তো সে তো মনে করছে যে একটা বাহবা নিল সুন্দর কথা বলিয়া, আসলে এখন সে বিএনপির পক্ষপাতিত্ব চাচ্ছে। তার স্বপ্ন লোভ আছে এখনো। সে বলছে অলরেডি আমাকে যদি বিএনপি বলে আমি থাকবো, এবং তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। এবং সে বলতে, তাহলে বিএনপি যখনই তাকে শেল্টার দিছে তার মানে তাকে তো ছাত্ররা তাকে সরাইতে চাইছে। তখন বিএনপি চাওয়া মানে বিএনপি জুলাই অভ্যুত্থানে নাই, সেটা সে এস্টাবলিশ করছে। তার এই ইন্টারভিউতে বিএনপির যে কত বড় ক্ষতি করছে সেটা বিএনপি ওই মুহূর্তে বুঝে নাই, রাষ্ট্রপতিও বোধহয় বুঝেন নাই, কিংবা জুলাইটাকে স্বীকৃতি দেবে না তাতে ঐক্যমত্য তারা আছে। তা না হলে জুলাই না হলে আপনি নির্বাচন পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, কোন সংবিধানে নির্বাচন করছেন 2026-এর ফেব্রুয়ারিতে? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায়? আজিজ ভাই যেমন বললো সর্বোচ্চ আপনি 180 দিন নেবেন, তাতে কি হয়? 8ই আগস্ট থেকে যদি ধরেন, 8ই আগস্ট 2024 থেকে যদি ধরেন, তারপরে 180 দিন যদি আপনি ধরেন, তাতে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয় না। তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025, কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আমরা যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে 1 আমি বলে আসতেছি, তা আপনি সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4-এর কতে বলা আছে না সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হলো? আমি তো সেটাই বলতেছি, সেই জায়গায় তো আসলাম। জি, রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, জি, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই নভেম্বর 2024-এ এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি। তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ওত দিলেন কেন? তখন রাজ্জাক পরে হয়েছে এটা, কি ওই সময় না, ওতের পরে হয়েছে। ঠিক আছে, ওতের পরই হোক, দিছেন তো। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনার এসে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল।
উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল, এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখানে সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনারটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, এটা রাষ্ট্র, এটা তামাশা না। এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে, তাই না? 74 লাখই তো বললেন। জি, 10 লাখ 74,000। 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি গুনছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন। এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিকভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না। অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে, নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট। নো, আপনারা সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন। আচ্ছা।